তো আমি, এই তো ও ওলে বাবা, এই তো মা এখানে তো, এই তো মা, লক্ষ্মী সোনা বাবু আমার কাঁদে না। ধন্যবাদ। আসলে অনেক যত্ন করে লেখা তো না, তবে বেস্টসেলার হয়ে যাবে এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। ওই আর কি। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি নিয়ে নেব। হ্যালো, হ্যাঁ বললাম তো আমি খুঁজছি ওটা। হ্যাঁ হ্যাঁ, পেলে জানাবো আপনাদের। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, এখন আমি যা লিখবো তাই পছন্দ হয়। না না, আপনাদের বলিনি। হ্যাঁ ওটা খুঁজে পেলে আপনাদের হাউসকেই দেবো, কথা দিয়েছি তো আমি। হ্যাঁ, কোথায় যে রাখলাম, ঠিকানি তো থাকার কথা। একটা গোছাতে হবে কালকে ভালো করে। যখন হাতে পায়ে ধরে ছাপার জন্য বললাম তখন রাজি হলো না। এখন একটা বেস্ট সেলার পেয়ে গেছি, এখন আমি 800 লাখ ঠ্যাঙের রীতি কথা লিখলেও ছাপবে। উফ। হ্যালো, ও মিস্টার মুখার্জি, ধন্যবাদ। না না, এই তো পেয়ে গেছি। না না, আপনাকে না, আসলে একটা জিনিস খুঁজছিলাম। আমি একটু পরে ফোন করি মিস্টার মুখার্জি। আচ্ছা। আমার প্রথম বেস্ট সেলার, কিন্তু এটা আমার কাছে নিছক একটা গল্প নয় জানেন। মৌমাছির মতো এক ঝাঁক অনুভূতি দিয়ে সাজানো একটা মৌচাক। মধুর কোয়ালিটিটা বোধহয় ভালো ছিল, তাই একটা বেস্ট সেলারের তকমাও জুটে গেল। কিন্তু এই গল্পের চরিত্রগুলো আমার খুব চেনা, খুব কাছের। বিশ্বজিৎ আর মধুমন্তী, সেই কলেজ বেলার বন্ধু। আর এই বিশ্বজিতের মাধ্যমেই অমিতের সাথে পরিচয় হয় মধুমন্তীর। হ্যাঁ আসছে, দাঁড়া, হয়ে গেছে। তাড়াতাড়ি করো। এখনই আসছে, দাঁড়া। ব্যাগ, মোবাইল সব নিয়েছি। মিরন চটিটা আবার কোথায় গেল? এই তাড়াহুড়োর মধ্যে তোমাকে চটি ম্যাচ করতে হবে? দাঁড়া একটু দাঁড়া। আগে তোমার গাড়ি নেই, জলদি চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। চলো, কত দেরি হয়ে গেছে দেখো। এবার সোমনাথা কিছু বললে তুমি সামলিও। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি ভীষণ দেরি হয়ে গেছে। এই শোন না, বড্ড দেরি হয়ে গেছে না রে। আজকে ছেড়ে দিই, কি বল? একটা সিল নিয়ে নেবো না হয়? হ্যাঁ ছাড় না। তোমাকে না কিছু বলা যায় না, তোমার সবেতেই টেনশন। চলো তো। ট্যাক্সি। দাদা যাবে? হ্যাঁ আসুন। ঢোকো। তোমাদের যে কারণে একটু আগে আসতে বলা, তাতে অবশ্য বিশেষ সুবিধে কিছু হলো না। যাই হোক, তোমাদের অফিসিয়াল কাজকর্ম যেমন হচ্ছে সে তো ঠিকই আছে, কিন্তু আমাদের বাচ্চাদের পড়াশোনার ব্যাপারটা ভীষণ নেগলেক্টেড হচ্ছে। দেখো, সব বাচ্চারাই তো স্কুলের বাইরে টিউশন নিচ্ছে। আমরা যদি আমাদের বাচ্চাদের যত্ন না নিই। হ্যাঁ, ওদের কিন্তু মেনস্ট্রিমে কমপ্লিট করতে খুব অসুবিধা হয়ে যাবে। তাহলে কি আমরা টিউটর হায়ার করব? আমি অনেকগুলো স্যাংশনের জন্য চেষ্টা করছি, অ্যাপ্লাই করেছি গ্রান্টের জন্য, কিন্তু এই গ্রান্ট পাওয়া অবধি কি আমরা চুপচাপ বসে থাকবো? আমি একটা কথা বলি সোমনাথ, ওদের স্কুলের পর যদি কয়েকটা ঘন্টা, সপ্তাহে কয়েকটা ঘন্টা আমরা যদি ওদের একটু গাইডেন্স দিয়ে দিই, কেমন হয়? কে কে ওখানে? হ্যাঁ হ্যাঁ, কি বলছিলে? হ্যাঁ ওটাই বলছিলাম যে আমরাই যদি কাজটা করে দিই আর কি, টিউশনটা দিয়ে দিই, তাহলে কেমন হয়? এক্স্যাক্টলি, আমি তো ঠিক ওই লাইনেই ভাবছিলাম। তাহলে যতদিন না ফান্ড স্যাংশন হচ্ছে, আমি আর মধুতি ভাগ ভাগ করে পড়ানোর দায়িত্বটা নিয়ে নিই। ভেরি গুড, ভেরি গুড। তাহলে নেক্সট উইক থেকেই শুরু করতে পারো তো? নেক্সট উইক সোমবার 18 বছর না রে?
এক সেকেন্ড, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বিশু বল। আমার বেরোতে বেরোতে ধর 4টে বাজবে। ঠিক আছে, তাহলে 5টা কর। ও হ্যাঁ ঠিক আছে, ওই স্ট্যাডলে তো। আচ্ছা ঠিক আছে। এই শোন, হ্যালো হ্যালো, অমিত আসছে? কালের নোনা হাওয়া ওদের বন্ধুত্বে মরচে ফেলতে পারেনি। শুধুমাত্র ওদের বন্ধুত্বেরই নয়, জীবনের নানান ঘাত প্রতিঘাতের সাক্ষী থেকেছে এই টেবিলটি। রাস্তার কি যাতা অবস্থা ভাবতেই পারবি না। এ? তুই এবার লেখালেখিটা ছেড়ে দিয়ে না চাকরি খোঁজার চেষ্টা কর। আমি তো সাজেশন চেয়েছি এই বিষয়ে, আমি চেয়েছি ও সাজেশন। তাহলে কথা বলছিস কেন? ধুৎ। তবে আমি একটু বেশ কিছুক্ষণ আগে 1 কাপ কফি চেয়েছিলাম। আমি তো অনেকক্ষণ আগেই বলেছিলাম, ও আসছে না বলেই তো। এখন তো এসে গেছে, আনতে বল। ওয়েটার! বাবা এই সময় আবার কি ফোন? বিশ্ব, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে? লেখকের কাজটা কিন্তু খুব কঠিন কাজ। আর তাছাড়া পায়ের নিচে জমি শক্ত হতে একটু তো সময় লাগবে। সময় দে। সময় দিতে দিতে আমি ফসিল হয়ে যাই আর কি। আচ্ছা ঠিক কতদিন লাগে রে কি ফসিল হতে? মানে তুই কথাটা সিরিয়াসলি জিজ্ঞেস করছিস আমাকে? হ্যাঁ, আমি সিরিয়াসলি একটা কথা জিজ্ঞেস করছি, আমার বিয়েটা কতদিন ঠিকবে? কেন আবার অশান্তি? এবার আবার কি নিয়ে? নতুন কিছু না, ওই ফিগার গেল। কেন যে মরতে মডেলকে বিয়ে করেছিলাম। আরে বাবা কি আশ্চর্য, মডেলদেরকে কোনো সন্তানাদি হয় না নাকি? আর চাইলে ঋত্বিকা তো আবার নতুন করে শুরু করতে পারে, কি বল? জিমে জয়েন করতে পারে। দেখ, জিমের বিষয়টা আমি খুব সাপোর্ট করি, যদিও আমার নিজের জিমটা খুব একটা স্যুট করে না, নয়তো আমিও যেতাম। জিমে যেতে বল। সারা জীবন সবকিছুর জন্য আমাকেই দায়ী করে গেল। দেখ দেখ অমিত, সন্তান নেওয়ার সিদ্ধান্তটা কিন্তু তোর ছিল। সেটা কি ভুল চাওয়া? বিয়ের 2 বছর পর সন্তান চেয়েছিলাম, চাওয়াটা কি অস্বাভাবিক? হ্যাঁ অমিত, পূজা 7 বছর বয়স হয়ে গেল, আর তোরা এখনো এই অশান্তি থেকে বেরোতে পারলি না? তোরা নয় ঋত্বিকা। ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন আমাকে দোষ দেওয়া। তার সঙ্গে আর একটা ব্যাপার যুক্ত হয়েছে। কি? ওকে নিয়ে কমপ্লেক্স। আমাকে নিয়ে? আমি কেন? আমি কি করলাম? ও নাকি মোটা হয়ে যাচ্ছে, কুৎসিত হয়ে যাচ্ছে, সেই জন্য আমি তোর সঙ্গে প্রেম করছি। বড়ি মজার ব্যাপার তো। দেখ, ও তো মানে তোদের রিলেশন, মানে আমাদের বন্ধুত্বের ব্যাপারটা তো বিয়ের আগে থেকেই জানতো। হ্যাঁ জানতো, এখন উদ্ভট সব চিন্তা ভাবনা ওর মাথায় আসছে। আমি না এই অশান্তিটা নিতে পারছি না, রোজ ঝামেলা হচ্ছে। এই পুরো ব্যাপারটার মধ্যে ভিক্টিমাইজড হচ্ছে কিন্তু পূজা। বিনা দোষে কি কষ্ট পাচ্ছে বলতো মেয়েটা? রোজ রোজ আমার এসব ভালো লাগে না। এসব বাচ্চা সামলানো টামলানো আমার কাজ নয়। তোমার কি মনে হয় আমি অফিস না গিয়ে বাচ্চা কোলে নিয়ে বসে থাকবো? কিন্তু আমি তো তাই করি অমিত। কেরিয়ার স্বপ্ন সব জলাঞ্জলি দিয়ে বাচ্চা কোলে নিয়ে যে বসে থাকি। অবশ্য তোমার পূজার জন্য সময় থাকবে কোথা থেকে? তোমার তো মধুবন্তীকে সময় দিতে হবে না? হোয়াট ননসেন্স! কি বলছো কি এসব? গলা নামিয়ে কথা বলো। আমি জানি না পূজার সাথে দেখা করার নাম করে কার সাথে দেখা করতে আসে তোমার বান্ধবী। আমি বুঝি না ভেবেছো? ঋত্বিকা! আহ, থামবি তুই? কেঁদে কেঁদে একবার বাড়িটা মাথায় করে ফেললো। থাম। দিনের পর দিন এই অশান্তি সহ্য করতে করতে আমার পাগল পাগল লাগছে। পূজা কিন্তু খুব কষ্টে আছে অমিত। তোদের এই অশান্তির জন্য পূজা কিন্তু খুব কষ্টে আছে। এই কি করছিস? ওটা পড়ে গেছিল তো।
নারী তুমি অবাক করো, ভালোবেসে নিঃশেষ হয়েও আরো ভালোবাসতে পারো। নারী তুমি অবাক করো, ভালোবাসার সলতে জ্বালাও, সেই আগুনেই তোমার দহন। ফোঁটা ফোঁটা জীবন গলে মোমদানিতেই তোমার মরণ। তবু সলতে শেষের সেই লগনেও আলো করে আধার হরো। নারী তুমি অবাক করো। নারীর মন বোঝা বড় কঠিন। একটা আবেগকে প্রশ্রয় দিতে গিয়ে জীবনের সবচেয়ে বড় আশ্রয় নির্বাচনে ভুল করে ফেলল মধুমন্তী। কি এ কি ঘর তোর এই অবস্থা কেন অমিত? কি হয়েছে অমিত? কি রে? ঋত্বিকা চলে গেছে। ও নতুন করে আবার জীবন শুরু করতে চায়, আমাকে আর পূজাকে ছাড়াই। আমার আর কিছু বলার নেই অমিত। পূজা কোথায়? পূজা? মধু, আমার খুব নার্ভাস লাগছে মধু, হেল্পলেস লাগছে। ওইটুকু একটা ছোট্ট মেয়েকে আমি, পূজাকে আমি একা বড় করবো কি করে? অমিত অমিত এতটা ভেঙে পড়িস না, এতটা ভেঙে পড়িস না। কিছু একটা ব্যবস্থা আমরা করব, একটা কিছু ব্যবস্থা ঠিক হবে। দেখ বিশ্বকে একটু আসতে বলি। কি রে? আমি কি করবো মধু, তুই আমাকে বলে দে। আমি ওফো, এত কান্নাকাটি করিস না। কান্নাকাটি করলে কি ঋত্বিকা ফিরে আসবে বল? আসবে না তো। অমিত অমিত আমি আছি তো পূজার জন্য। আপাতত আমি আছি, চিন্তা করিস না। মধু যে আদরটুকু পূজাকে দিতে চেয়েছিল, ছোট্ট মেয়েটা তা গ্রহণ করেনি প্রায় কোনোদিনই। সেদিন খানিকটা জোর করেই মধু পূজাকে নিয়ে আসে তার কাছে। না, আমি তোমার হাতে খাবো না। ঢকঢক করে দুধটা খেয়ে না আসে না। খাও, এসো। আমি তোমার হাতে খাবো না। এরকম করো না শোনা, তুমি আমার লক্ষ্মী মা না, লক্ষ্মী পূজা। আমি নাও, তোমার হাতে খাবোই না। একটু তোমার খাও। জন্য মা চলে গেছে, আমি তোমার হাতে খাবো না। রেখা দি, দেখো তো কে এলো। কিরে তুই এখন? কি হয়েছে? ও বাড়িতে আর থাকতে পারলাম না। ও বাড়িতে একা থাকা আমার পক্ষে অসম্ভব। ঋত্বিকাও চলে গেল, তুইও পূজাকে নিয়ে চলে এলি। আমি ওই বাড়িতে থাকতে পারছি না একা একা। তুই পূজাকে খুব মিস করছিস না রে? শোন না, আমি এখানে থেকে যাই তোর সঙ্গে। এখানে এখানে
হ্যাঁ তুই থাকতেই পারিস। আচ্ছা তুই আমাকে বিয়ে করবি মধু? অমিত, বল না, বিয়ে করবি আমায় মধু? তো তাড়াহুড়ো করে ফেললি অমিত। তাড়াহুড়ো? হুম। তুই আমার বাড়ির পুরো পরিস্থিতিটা জানিস, তারপরেও বলছিস তাড়াহুড়ো করেছি? আরে বাবা, ভাগ্যিস মধু হাল ধরলো, না হলে কি হতো? সবটাই বুঝছি আমি, সবটা বুঝেই বলছি, কিন্তু পূজা তো একটা বাচ্চা মেয়ে। পরপর এতগুলো পরিবর্তন ওর পক্ষে মেনে নেওয়া কঠিন হবে না বল? তুই আসলে বিয়ে করিসনি তো, আর আমার দুটো বিয়ে হয়ে গেছে, এই জন্য হিংসে হচ্ছে না তোর? হ্যাঁ অমিত কি আজ বাজে বকছিস? ইনসেনসিটিভ হওয়ার একটা লিমিট আছে অমিত। তোর মানসিক পরিস্থিতি আর আমাদের এতদিনকার বন্ধুত্বের কথা ভেবে আমি জাস্ট কথাটা গায়ে মাখলাম না। মধু পূজার খেয়াল রাখতো, তুই পূজাকে নিয়ে মধুর বাড়ি থাকতিস, এই অবধি বিষয়টা ঠিক ছিল। আর কটা দিন কেটে গেলে পূজা যখন মানসিকভাবে আরেকটু থিতু হয়ে যেত তখন বিয়েটা করতিস, তাতে করে তোরা তিনজনই ভালো থাকতে পারতিস। এই যে দুম করে বিয়েটা করে ফেললি, এর ফল কি হবে বলতো? পূজা সারা জীবন মধুকে দায়ী করবে তোদের ডিভোর্সটার জন্য। মানে ও তো একটা বাচ্চা মেয়ে, ও তো পরপর ঘটনাগুলোকে সাজিয়ে নিয়ে একটা কনক্লুশন তৈরি করবে। আসলে কি জানিস তো, তুই তো সংসার করিসনি, কিচ্ছু হবে না, কদিন পর পূজা নর্মাল হয়ে যাবে। আরে বাবা, পূজা আমার মেয়ে, তুই বেশি জানবি আমার থেকে। না, তুই জানিস না। তোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তুই তোর মেয়েকে চিনিস না। বাবা হয়েও তুই পূজার মনের খবরটাই রাখিস না। চা। হুম। ব্যস্ত? শোন, কাল কি করা যায় বলতো? একটা কিছু প্ল্যানিং। কেন, কাল কি? কি মানে? কাল কত তারিখ মনে নেই? কাল 21শে মে। কেন, গাড়িটা সার্ভিসিং করানোর কথা ছিল। তোর সিরিয়াসলি মনে নেই? হ্যাঁ, ও তোর নতুন এনজিওতে জয়েন করার কথা না? আরে ভুলে গেছিলাম একদম। কি করবি তাহলে? মিষ্টি নিয়ে যাস, তাহলে র্যাপোটা বাড়াতে সাহায্য করবে। অবশ্য এখনকার মহিলারা যা হেলথ কনসিয়াস। অমিত, নতুন এনজিওতে আমার ডিসেম্বরে জয়েন করার কথা। ডিসেম্বরে? আরে কি আশ্চর্য, তুই তো অফিসিয়াল ডকুমেন্টসগুলোর জন্য আমাকে তাড়া দিচ্ছিলি। এখন তো মে মাস, ডিসেম্বর তো কত দেরি, তুই তো পাগল করে দিচ্ছিলি আমাকে। কি আশ্চর্য, ওই অফিসিয়াল ডকুমেন্টস গুলো পূজার স্কুলের। অমিত, তুই পূজার ব্যাপারে এতটা ক্যাজুয়াল কেন? তোর কি সত্যি কিছু মনে নেই? হ্যাঁ, পূজা স্কুলের প্যারেন্ট টিচার মিটিং, তুই আমাকে আগে বলবি তো। ও অমিত, কালকে পূজার জন্মদিন, তোর মনে নেই? এ বাবা, তাই তো। পূজা তোর নিজের সন্তান। অমিত, তুই সন্তানের ব্যাপারে এতটা উদাসীন কি করে হোস? আমি বুঝতে পারি না। 1,000 টাকা দিস পূজার জন্য, ব্যাস হয়ে গেল। সন্তানের প্রতি বাবার কর্তব্য শেষ। হ্যাঁ, আর কিছু করার নেই তোর। এটা কি? ঠিক আছে ঠিক আছে, অত জ্ঞান দিতে হবে না। কালকে হ্যাঁ সোনালদা, হ্যাঁ আমি জানি তো, আমি সেভাবে ব্যবস্থা করেই যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ওরা কখন আসছেন? আর শেষ হতে হতে? ওকে ওকে। না আসলে কি জানো তো, পূজার পরীক্ষা সামনে, আর টিউটর আসবে, তাই এখন একদম অফ করা যাবে না। আমি সেভাবে তাহলে অ্যাডজাস্ট করে নিতাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ অমিত, তোকে আজকে পূজাকে একটু স্কুল থেকে পিক আপ করতে হবে। হ্যাঁ, সে কি, আমি কি করে পিক আপ করবো? মানে আরে তোর লাঞ্চ ব্রেকের সময় তো পূজা ছুটি হয়, তোকে স্কুল থেকে পিক আপ করে বাড়িতে ড্রপ করে আবার অফিসে ফিরে যাস। হ্যাঁ, দুপুরবেলা তো রেখা দিয়ে থাকবে, কোনো অসুবিধা হবে না। আরে বাবা, আমি অতক্ষণের জন্য অফিস থেকে বেরোতে পারবো না। একটু তো কোঅপারেট কর অমিত। তোর অফিস থেকে পূজা স্কুল মাত্র 5 মিনিটের দূরত্ব।
ওকে ওখান থেকে পিক আপ করে বাড়িতে এনে তুই ফিরে যেতে আর 40 মিনিট লাগবে? আরে রোজ তো আমি করি, আজকে তুই একটু কর। ঠিক আছে, আমি দেখছি। দেখছি দেখছি মানে কি? শোন, আজকে আমার এনজিওর ডাইরেক্টরিয়াল বোর্ডের সাথে মিটিং আছে, আমি কিন্তু কোনোভাবেই অফিস থেকে বেরোতে পারবো না। আমি তোকে বলে দিলাম আজকে তোকে করতেই হবে, ঠিক আছে? ঠিক আছে, বললাম তো আমি পিক আপ করে নেবো। আচ্ছা আচ্ছা শোন, ঠিক সময় পৌঁছবে কিন্তু, ওকে একা যেন ওয়েট করতে না হয়, ঠিক আছে? ঠিক আছে, মনে বললাম থাকে তো। যেন। হ্যাঁ হ্যাঁ। ওকে। হ্যালো, হ্যালো, পূজা এসে কিছু খেয়েছে? পূজা? না না, পূজা তো ফেরেনি। ফেরেনি মানে? এত দেরি হয়ে গেল, তুমি আমাকে জানাওনি কেন? ফেরেনি মানে কি? আমি তো জানি আপনার সাথেই আছে। আরে কি, উফ। তুই পূজাকে পিক আপ করিসনি? এই বাবা, দেখেছিস আমি একদম ভুলে গেছি। দায়িত্ব জ্ঞানহীন হওয়ার একটা লিমিট আছে। আরে পূজা তোর মেয়ে, তুই ছাড়। সোনাদা, একটা ইমার্জেন্সি এসে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ, তুমি একটু সামনে নিও প্লিজ। কেন, কি আমি হয়েছে? আসছি। কি হলো বাড়িতে? আমাদের মাথা খারাপ হয়ে গেছে, সমস্ত কিছু ভুলে গেছে। আমি এখন কিছু বলতে পারছি না, আমি পরে বলছি তোমাকে। কি হলো? সরি বাবু, সরি। তোকে আর কখনো কারোর জন্য অপেক্ষা করতে হবে না। তুই পূজাকে এত ভালোবাসিস কেন বলতো? ও তো তোর নিজের সন্তান নয়, তোর সঙ্গে দুর্ব্যবহার করে, তাও কেন তুই ওকে? পূজার মধ্যে আমি নিজেকে দেখতে পাই অমিত। তুই তো জানিস, আমি যখন ক্লাস 5-এ পড়ি, মা বাবার ডিভোর্স হয়ে যায়। আমাকে ঘাট থেকে নামানোর কত চেষ্টা, মা শেষে জিতে গেল, রয়ে গেলাম বাবার কাছে। তাও বেশি দিনের জন্য নয়, মাত্র 6 মাস। তারপরেই হস্টেল, তাও আবার স্পেশাল পারমিশন করানো ছিল, যাতে পুজোর সময়গুলো তো বাড়ি না ফিরতে পারি। পুজোর সময়গুলোতে খুব মন খারাপ হতো জানিস। সবাই মা বাবার সাথে কত আনন্দ করত, নতুন জামা পরতো, আর আমি হোস্টেলের বারান্দায় ছাদে দাঁড়িয়ে থাকতাম নতুন জামা পরে, একা একা।
খালি ভাবতাম কখন বাবা আসবে, কখন বাবা আসবে। আসতো না। বাবা আসতো বছরের প্রথম দিনটা, শুধু 1 ঘন্টার জন্য। তুই জানিস ওই ছোট্ট মেয়েটা ওই সারাটা বছর একটা দিন ওই 1 ঘন্টার জন্য অপেক্ষা করে থাকতো। বাবা মার জায়গাটা খুব ডেলিকেট জানিস। আদরের অভাব ঘটলে না সারাটা জীবন সেটা বয়ে বেড়াতে হয়। কিন্তু পূজাকে আমি কখনো এই কষ্ট পেতে দেব না। তুই দেখিস, পূজাকে আমি এই কষ্ট কখনো পেতে দেব না, কখনো না, কখনো না। এমনই মিঠে করা ছন্দে চলছিল মধুমন্তীর সুখের সংসার। কিন্তু সে সুখও সইল না মেয়েটার কপালে। বছর ঘুরতেই অমিত চেয়ে বসলো তার আর মধুমন্তীর নিজের সন্তান। এটা তোর একটা অত্যন্ত অবাস্তব চাহিদা। কেন অবাস্তব কেন? আমাদের 1 বছর হলো বিয়ে হয়েছে, আমরা তো সন্তান চাইতেই পারি। নাকি তুইও তোর কেরিয়ারের জন্য সন্তান চাস না? আস্তে, পূজা ঘুমোচ্ছে। আচ্ছা অমিত, এই পুরো পরিস্থিতি সম্পর্কে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, পূজা এখনো আমাকে মা বলে অ্যাকসেপ্ট করতে পারেনি। এতটা ঘেটে আছে ও, আর তুই আবার নতুন করে একটা প্রবলেম ক্রিয়েট করতে চাইছিস কেন? আশ্চর্য। আরে বাবা, আমি তো বুঝতে পারছি না। মানে সন্তান নিলে তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পূজা ওর খেলার সঙ্গী পেয়ে যাবে, তুই ভালো থাকবি, আমরা ভালো থাকবো। আচ্ছা অমিত, পূজা তোর মেয়ে, পূজার প্রতি তুই এতটা উদাসীন কি করে হোস? তুই কি কিছু ফিল করিস না ওর প্রতি? ওর প্রতি তোর কোনো অ্যাটাচমেন্ট নেই? বল না, তুই বুঝতে পারিস না যে ওর ইনসিকিউরিটিটা ঠিক কোথায়? বুঝিস না? আরে বাবা, ইনসিকিউরিটির কি আছে আমি তো বুঝতে পারছি না। ওর ওর কোন চাহিদাটা আমরা পূরণ করি না বল? যখন যেটা চায় মুখের সামনে তুলে ধরি। পূজার কপালটা বড্ড খারাপ রে। এই হেয়ালিটা ঠিক বুঝতে পারলাম না। এই ব্যাপারে তোর সঙ্গে আমি আর একটা কথা বলতে চাই না। গুড নাইট। মানুষ চায় একরকম, কিন্তু বিধাতা ঘটান আরেক রকম। অমিত মধুমন্তীর সাথে নতুন করে শুরু করতে চেয়েছিল, কিন্তু তার এই নতুন চাওয়ার ঝড় আগের জমানোর প্রাপ্তির ছোট ছোট কুঁড়িগুলোকে শাখাচ্যুত করে দিল। জীবনের পথটা একই সাথে চলবো ভেবেছিলাম। ঈশ্বরের বোধহয় তেমনটা ইচ্ছে নয়, তাই হয়তো তোদের দুজনের কাউকেই সুখী করতে পারলাম না। আসলে জানিস তো, আমার কপালটাই খারাপ। ভাবি এক, হয় আর এক। ভেবেছিলাম পূজা তোকে মা বলে মেনে নেবে, তুইও ওর মধ্যে দিয়ে মাতৃত্বের স্বাদ পাবি। কিন্তু এমনটা আর হলো কই বল? তাও শেষ চেষ্টা করেছিলাম এই ভেবে
যে তোর আর আমার সন্তান পৃথিবীতে এলে হয়তো আমাদের জীবনে নতুন রং বদল হবে। তুই তাতেও সায় দিলি না, তাই নিজেকে অপারগ মনে হচ্ছে। প্রতিনিয়ত এই অক্ষমতার বোঝা বয়ে নিয়ে চলা আর আমার পক্ষে সম্ভব নয়। তাই তোদের জীবন থেকে আমি দূরে সরে যাচ্ছি। আমায় ক্ষমা করিস ইথি। জীবন যুদ্ধে হেরে যাওয়া মানে কি অদ্ভুত পরিস্থিতি না? মানে কিভাবে এভাবে সহ্য করে থাকা যায় বলো তো, এরা মানসিক অশান্তি নিয়ে? আর মধুকে তো কিছু বলাও যায় না। অমিত চলে যাবার পরেও পূজা একটু স্বাভাবিক হয়নি। মানে এখন তো মধুমন্তী টেকনিক্যালি ওর সব কিছু। স্বাভাবিক? অমিতের চলে যাওয়ার জন্য তো পূজা মধুকেই দায়ী করে। পূজা মনে করে ওর মা বাবা দুজনই ওকে ছেড়ে চলে গেছে মধুর জন্য। মধুর ভালোবাসাটা পূজা বুঝতেই পারল না সৌভিকদা। আজ অব্দি একবারও মধুকে ও মা বলে ডাকেনি, জানো? ইনফ্যাক্ট কিছুই বলে ডাকেনি। আসলে পূজাকেও ঠিক দোষ দেওয়া যায় না। এত অল্প বয়স থেকে এত তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে। বুঝতে পারছি সৌভিকদা, কিন্তু তুমি একবার মধুর কথাটা ভাবো। যার জন্য জীবনটাকে পুরোপুরি ছকের বাইরে সাজিয়ে ফেললো, সে ওর ভালোবাসার স্বীকৃতিটুকু দিল না। অথচ অদ্ভুত ব্যাপার কি বলতো, এত কিছুর পরেও কিন্তু মধুর মাতৃত্বে তিলমাত্র তারতম্য ঘটল না। সেই এক আদর, এক ভালোবাসা, এক যত্ন, এক অ্যাটাচমেন্ট। ও তো পূজার উপরে রাগও করে না। কি জানিস, মাতৃত্ব একটা এমনই ইনস্টিংক্ট যেটা 100% আনকন্ডিশনাল, নিঃস্বার্থ, সেলফলেস ইন ইটস পিওরেস্ট ফর্ম। এটা রক্তের সম্পর্ককে অতিক্রম করে যায়। দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। এটা আমার একটা কালেকশন। কি কালেকশন? জঙ্গল থেকে আবার কি তুলে আনলে তুমি? ওয়াইল্ড লাইফটা আমার প্যাশনটা নিয়ে থাকতে আর কি ছেলে খেলা করিস না। এই দেখ এগুলো, তডোবা আন্ধারি টাইগার রিজার্ভের ঘটনা এটা। এই হরিণের বাচ্চাটা বাঘিনীটার কবলে পড়ে। ফটোগ্রাফাররা ভেবেছিল খুব জবরদস্ত একটা শিকারের ছবি তুলবে, কিন্তু দেখ অবস্থাটা। বাঘটা হরিণটাকে আদর করছে। এক্স্যাক্টলি। তারপর দেখ না কিরকম নিজের বাচ্চার মতো নিয়ে খেলছে। তারপর আবার ঘেঁটি ধরে ওকে ফিরিয়েও দিয়ে আসে। অদ্ভুত না? বিশেষজ্ঞদের মতে ওটা মেটিং সিজন ছিল, সেই জন্যে ওই বাঘিনীটির মাতৃত্বের ইনস্টিংক্ট তার শিকার করার নেসেসিটিকে ছাপিয়ে গিয়েছিল। একটি পশুর মধ্যে যদি মাতৃত্বের প্রকাশকে এইভাবে দেখা যায়, তাহলে তো মানুষের মধ্যে তার জন্য প্রত্যাশা আরো 1000 গুণ বেশি হয়, তাই না? এটা একটা ব্যতিক্রমী ঘটনা সৌভিকদা। এটাকে তুমি স্ট্যান্ডার্ড ঠাউরাবে? আমি শুধু তোর কাছে মাতৃত্বের বিষয়টা পরিষ্কার করে বলতে চাইছিলাম। মধুমন্তী কষ্ট পাচ্ছে ঠিকই, কিন্তু এর মধ্যে দিয়ে ও মাতৃত্বের খাঁটি স্বাদটা আস্বাদন করছে। আর এইটি ওকে একদিন ওর লক্ষ্যে পৌঁছে দেবেই। দাঁড়া, তোকে একটা আমার লেখা শোনাই। হ্যাঁ, স্নেহ সুধায় প্রাণের চারায় যখন লাগে দোল, সেখন বুকে মায়েরই নাম গাথা,
আকাশ মাপের আশ্রয়েতে যেজন বিছায় কোল, সেজন জানি আর কেহ নয়, মাতা। নারী পুরুষ সব পেরিয়ে মায়ের সত্তা গুণ, মায়ের বুকেই আকাশ মাপের ভালোবাসার ভ্রূণ। শর্ত বিনাই প্রাণের চারায় মায়ের জীবন ছোঁয়া, শর্ত বিনাই জীবন জুড়ে অসীম স্নেহ ছায়া। অশেষ ধারায় ঝরে মায়ের সোহাগানির ঝড়, নির্বিশেষে মন্দ ভালো কিবা আপন পর। মা জানে না হিসাব নিকাশ, শুধুই ভালোবাসে। মায়ের আদর তপ্ত দিনে বৃষ্টি নিয়ে আসে। তরবারির আঘাত করেও দেখো মায়ের বুক, অপার মমতাতেও শেষে চাইছে তোমার সুখ। মায়েরই আশ্রয়ে আমার ঘর, আমার দেশ। মা মা বলেই শুরু সবার, মা মা বলেই শেষ। বিশ্ব, তোর ওই নিমন্ত্রণ কবিতাটা কি ভালো লিখেছিস। আগে বলা রে শুনি, আমি তো মাঝে মাঝে আওড়াই। আমি তো অনেকবার বলেছি, আজ তুই বল আমি শুনি। বুকের মাঝে আছে আমার বাড়ি, মোম রঙেতে কাঁচা হাতে রাখা। সামনে বয়ে যাচ্ছে ছোট্ট নদী, হাত বাড়ানো পুরনো বটের শাখা। কখনো তুমি এসো অবকাশে, উঠোন পরে মাদুর দেব পেতে। নকশি কাটা পাখার বাতাস করে আদর স্নেহে রাখবো তোমায় বেঁধে। তুই মধুকে ভালোবাসিস না? হ্যাঁ, তা বাসি বই কি, বন্ধুত্বের মধ্যে ভালোবাসা থাকবে না? সব সম্পর্কেই তো ভালোবাসা থাকে। আমি যে তোমায় ভালোবাসি তুমি বোঝো না? ফাজলামি করিস না। আমি কি বলছি তা তুই খুব ভালো করে বুঝিস। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, এই টাইপটার বাইরে বলতে চাইছো তাই তো? আমি এত যে তোমায় ভালোবেসেছি এই টাইপটার কথা বলছি। বাসি সৌভিকদা, বলার সাহস পাইনি কখনো। না মানে ও না বলবে সেই ভয় নয়, কিন্তু ওর বন্ধুত্বটাকে হারানোর ভয়। আসলে সৌভিকদা, মধুর প্রতি আমার ভালোবাসাটা ওর বন্ধুত্বের হাত ধরেই শ্বাস নেয়, তাই ভয় হয় যদি কখনো ভালোবাসার সন্ধান পেলে ওর বন্ধুত্বটা হাত ছেড়ে পালায়। ফোনটা নামিয়ে একটু এদিকে দেখ না রে পূজা। এই সাত সকালে কেমন সেজেছে, পুরো ডাকিনি লাগছে তোরে তোকে। হ্যাঁ, ডাকিনীর মতো? সে কি? হ্যাঁ, কোনখানটা রে? কোন জায়গাটা বল? কি রে? এইখানটা। এই না, চিপস খা। নীলু, এক্ষুনি আমার লিপস্টিকটা ঘেটে যাচ্ছিল। ডাকিনির নাম নিয়েছে আর একজন রাক্ষসী এসে হাজির হয়ে গেছে। তারপর তোর রং মেলান্তি কদ্দূর? ভালোই জমেছে। একজন মুখে রং মাখাচ্ছে আর একজন ফোনে রং মেলাচ্ছে। আর আমাদের নীলু হাঙরের মতো গিলেই চলেছে। এই চল চল, ক্লাসের টাইম হয়ে গেছে, চল। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। ঠাকুর যেন দেখতে ভালো হয়, ঠাকুর যেন দেখতে ভালো হয়, ঠাকুর যেন দেখতে ভালো হয়, ঠাকুর কি করছিস বলতো তুই? পাগল। দেখতে ভালো হয়, ঠাকুর যেন- মাথা খারাপ হয়ে গেছে ওর। আরে চুপ কর তো, আমি খোঁজ নিয়েছি। এই একটাই ভালো দেখতে স্যার আছে আমাদের ডিপার্টমেন্টে। স্যার আসছেন, কোনো সিনেমার হিরো নয়, কাম অন। তথাস্তু।
গুড মর্নিং। বসো সবাই। আমি সিদ্ধার্থ। আমি তোমাদের বাংলা এবং ইংরেজি সাহিত্যের কাব্যাংশ পড়াবো। তার আগে আমরা একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করব। কিরে এসছিস? ক্লাস কেমন হলো? নীলাঞ্জনা, অদ্রিজা, সঞ্চারী ওদের সঙ্গে দেখা হয়েছে? খুব টায়ার্ড না রে? শরবত করে দেবো? খেয়েছিস কিছু? হ্যাঁ, পেটে পড়েছে কিছু? কিরে, এই বাড়ি ফিরলে এত প্রশ্ন কেন করো বলো তো? বক 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 বক। আরে খিদে পেলে মানুষ এমনিতেই খেয়ে নেয়। আরে আরে সেই মানুষটাকে খিদে পেয়েছে, খাবে কিছু? স্যার বলছিলাম যে টেস্টের আগেই রুটিনটা আমাদের ঠিক করে নেওয়া উচিত। আর তাছাড়া সিলেবাসটাও যদি আগে থেকে শুরু করে দিই, তৈরি করে দিই, তাহলে সবার সুবিধা হবে বলেই আমার ধারণা। আর স্যারও বলছিলেন তখন যে আমাদের কাছে যে স্যার একবার একটু বাইরে আসবেন? আমি বাইরে যাব? হ্যাঁ, একবার যদি একটু আসেন। সরি, আসছি। বলো। হ্যাঁ স্যার, আপনি সেদিন যেটা ক্লাসে পড়ালেন না, আমি লিখে এনেছি, একবার একটু দেখবেন। এই কারণে আমায় বাইরে ডাকলে? না স্যার, আসলে আর একটা জরুরি কথা আছে। বলো, শুনছি। হ্যাঁ এক্সামের ডেট কবে ঠিক হলো স্যার? উফ, এটা তোমার জরুরি কথা? না স্যার, আসলে আর একটা জরুরি কথা আছে আসলে। হ্যাঁ, বুঝে গেছি, থাক, দেখে নিয়েছি। তুমি এখন ক্লাসে যাও, পরে কথা হবে। সিদ্ধার্থ বাবুর ক্লাস কিন্তু পূজা পারতপক্ষে একটাও মিস করতো না। আরে শোন না, কি হয়েছে কেসটা বল। ওই যে অপর্ণা বলে মেয়েটা, ও তো একদম লিখতেই পারে না। তাহলে ও আমাদের ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় কি করে? গোল্ড মেডেলটাও পাবে কেন? আরে ভোর ছাড় তো, না, ওর হতেই কথা। পারে, তোরা কি নিজামের রোল তো খাসনি। MA first year না? তোমরা এখানে কেন? তোমাদের তো ক্লাস চলছে এখন। ক্লাসে যাও, ক্লাসে যাও। চল। সিধু জ্যাঠা তো আর জানে না আমরা শুধু সিধু জ্যাঠার ক্লাস ছাড়া কারুর ক্লাস করি না। এসো, তুই না স্যারকে সিধু যেটা বলো বন্ধ কর, বুঝলি? চল। একদিকে সিদ্ধার্থ স্যারের প্রতি আকর্ষণ, আর অন্যদিকে মায়ের প্রতি প্রবল ঘৃণা সময়ের সাথে সাথে দুই ক্রমশ বাড়তে থাকলো। শোন, আমি কিন্তু শুরু থেকেই বলেছি, না না ওসব নাচে টাচে আমি নেই। শোন, ফ্রেশার্সে তোরাই নাচিস, আমি শুধু নাচ দেখতে পারি। হ্যাঁ চল। হ্যাঁ, টাটা, বাই। নাচটা আমি তোকে শিখিয়ে দিই, একটু সময় দিলে তুই ঠিক পারবি। তুমি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে, অদ্ভুত তো। আরে কি আশ্চর্য, আমি লুকিয়ে কথা শুনবো কেন? তুই এত জোরে জোরে কথা বলছিলি, এমনিতে শোনা যাচ্ছিল। তুমি শেখাবে আমাকে নাচ? তুই জানিস না, কলেজে আমি অনেক পারফর্ম করেছি আর প্রচুর প্রাইজও এনে দিয়েছি। বিশ্বকে জিজ্ঞেস করিস। এবার তো আমি আর নাচ করবোই না, ডিসাইডেড। আচ্ছা শোনো, কাল একবার কলেজ যেতে হবে। গার্জিয়ান কলেজে সকাল 11টার মধ্যে পৌঁছে যাও।
আরে আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া, একসঙ্গে যাই। কোনো দরকার নেই, আমি আমার মতো যাচ্ছি, তুমি চলে এসো। আরে পূজা, এই শোনো শোনো, হ্যাঁ বলুন, কম্পারেটিভ লিটারেচারের ডিপার্টমেন্টটা কোথায় বলতে পারো? আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধার্থ দাস। আচ্ছা, আপনি এইখান থেকে সোজা চলে গিয়ে একটা বড় স্টাফ রুম পাবেন। আচ্ছা। আর ওখানে যদি না পান তাহলে ওর ভেতরে একটা ছোট স্টাফ রুম আছে, ওখানে আপনি পেয়ে যাবেন ওনাকে। থ্যাংক ইউ। আসবো স্যার? হুম। স্যার, গার্জেন কল হয়েছিল। স্যার, হ্যাঁ, গার্জেন কল হয়েছিল, আপনি ডেকেছিলেন? ও প্লিজ বসুন বসুন। বলুন। আমি কি বলবো, মানে আপনারাই ডেকেছিলেন। ওর কোনো প্রবলেম, কোনো সমস্যা আছে? না না, ওই টেস্টের রেজাল্ট বেরিয়েছে, ওই বিষয়ে আর কি। রেজাল্ট? রেজাল্টে কোনো প্রবলেম? পূজা? না, আপনাকেও পেপারসগুলো দেখায়নি? না, আমি মানে না না, ও আমাকে দেখাতে চেয়েছিল, কিন্তু আমি একটু বিজি থাকি তো, তাই পেপারসগুলো দেখে উঠতে পারিনি। আই এম সরি, আচ্ছা, ভেরি আচ্ছা। সরি। নো নো, ইটস পারফেক্টলি ফাইন। তার মানে আপনি একজন ওয়ার্কিং মাদার, তাই তো? একটা এনজিওতে কাজ করে, ওই আর কি। ও মানে সমাজ সেবা। কোন এনজিও? আমার রেজাল্টে কি প্রবলেম হয়েছে যদি একটু বলেন। না না, সব ঠিকই আছে। ইনফ্যাক্ট আমি বলছিলাম যে ওর লেখার হাতটা খুব ভালো। ও যদি একটু বইপত্র নিয়ে সময় দেয় আর কি, তাহলে আমার বিশ্বাস ও ভালো করবে। আমি জানি, একটু পড়াশোনা করলেই ও খুব ভালো রেজাল্ট করতে পারে। হ্যাঁ, ও নিশ্চয়ই করবে, আমি কথা দিচ্ছি। অনুরাগের আর্দ্রতা কখনো কখনো কাঁটা গাছেও ফুল ফোটায়, জানেন তো? পূজার জীবনেও এই আকস্মিক ভালো লাগা প্রথমবার তার বহিরঙ্গনে কিছু ফুল ফুটিয়ে দিয়ে গেল। জানিস বিশ্ব, আজকে আমার মনটা খুব ভালো আছে। বলতো কেন? কেন? পূজার জীবনে নিশ্চয়ই একটা ভালোবাসা এসেছে। সে কি রে, তো দারুণ সুখবর। এটা একটা ঐতিহাসিক ঘটনাও বটে। তা সেই ঐতিহাসিক ব্যক্তিটি কে শুনি? এই তোর একটা খুব বাজে অভ্যাস, সবসময় ওকে নিয়ে তো ঠাট্টা তামাশা করিস কেন বলতো? বাচ্চা একটা মেয়ে, মানছি ও সকলের থেকে একটু আলাদা, তা বলে এভাবে বলবি? তুই জানিস না, ও না একদম অন্যরকম হয়ে গেছে। কি সুন্দর সাজে, শাড়ি পরে,
সুন্দর করে চুল বাঁধে। ও খুব ভালো আছে। আমার আমার মনে হয় ওর জীবনে কিছু একটা এসেছে, আগের থেকে অনেক ভালো আছে। সে তো দেখেই বুঝতে পারছি। স্যার 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 স্যার, আমি কিছু ছবি তুলেছি, আপনি দেখবেন? এই দেখুন স্যার, এইটা এটা আমাদের বাড়ির ছাদের গাছ, ভালো না? প্রচুর ফুল হয়। এটা এটা নীলুদের বাড়ি বেড়াল, ওর নাম টুকটুকি, খুব কিউট। এইটা ছিল আমার ছোটবেলায়। এটা দেখুন স্যার, বিশ্ব আঙ্কেল তুলে দিয়েছে। বাহ, ভালো। এই ছবিটা আমায় পাঠিও তো। এখনই পাঠাচ্ছি স্যার। আরেক কাপ চা হবে? মধুর নাগাল পাওয়াটা সিদ্ধার্থের পক্ষে কঠিন ছিল না। পূজার আবেগই এই সেতু বন্ধনের কাজটা করতে সাহায্য করলো তাকে। ওই চল আলু কাবলি খেয়ে আসি। পূজা, সিদ্ধার্থ স্যার তোমাকে একটু ডেকেছেন। হ্যাঁ স্যার, আসছি। ধ্যাত, এই সিধু জাঠাটা না। স্যার স্যার স্যার, আপনি ডেকেছিলেন? বাহ, বেশ সুন্দর দেখাচ্ছে তো। তারপর একদিন উপযাজক হয়ে বলেই ফেলে। একদমই তাই। পূজা, তোমার বাড়ি তাহলে এখান থেকে কত দূর? বেশি দূর না, কাছেই। আচ্ছা, তা একদিন বাড়িতে ডাকো, যাই। আপনি যাবেন? সে কি, ডাকলেই যাবো, যাবো না কেন? রোববারগুলো কি করো? মানে রোববার তোমরা ফাঁকা থাকো? মানে তোমার মা বাড়িতে থাকেন? মা, হ্যাঁ, ছুটির দিন এমনিতে বাড়িতেই থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন স্যার, আমি কি কিছু করলাম? আরে ভাই, এমনি আড্ডা মারা যাবে আর কি, তাই বললাম। চল। আচ্ছা। না না, এমনিই বললাম। নীলু, এই নীলু, আরে এই হাতি, কি হলো? কি মানে বুঝতে পারছিস না? কিছু একটা না। ব্যাপার চলছে। কি ব্যাপার? এই সিদ্ধার্থ স্যারের সাথে আমাদের পূজার এত মাখামাখি কিসের বলতো? আরে ধুর, ওদের মাখামাখির কথা বাদ দে। এ দেখ, এক গাল মুড়ি মাখা খেয়ে দেখ, কি এক্সিলেন্ট মেখেছে মাইরি। উফ, বিপ, এটা কি হলো? গালাগাল দিলাম রে, একটা খুব খারাপ গালাগাল দিলাম তোকে। সিরিয়াসলি একটা কথা বলবো, তার কোনো উপায় নেই। ওরে বাবা, কি রে এত সাজুগুজু? কোথাও বেরোবি? না না, তোমায় বলা হয়নি আজ স্যার আসবেন বাড়িতে। স্যার আসবে মানে? কোন স্যার? সিদ্ধার্থ স্যার। তুমি সেদিন যার সাথে কথা বললে না, সে কি রে? স্যার আসবে মানে তোর আবার কোনো রেজাল্ট বেরোলো নাকি? হ্যাঁ, দূর বাবা না, এমনি আসবেন। এমনি আসবে? আগে বলবি তো। এই, তুমি একবার দেখো না, মনে হয় স্যার এসে গেছেন। তুমি একবার দেখো, আমি আসছি। সত্যি দেখেছো, কোনো কাণ্ড কেন? উফ, আগের থেকে বলবি তো। নমস্কার, আসুন সিদ্ধার্থ, আসুন ভেতরে আসুন। আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন আসুন, বসুন। বাড়ি চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনার রোববারের ছুটিটা মাটি করতে চলে এলাম। এমা না না, এভাবে কেন বলছেন? কি খাবেন বলুন, চা না কফি?
না, তার আগে একটা কথা আছে। প্রথমত, আমায় আপনি আজ্ঞে করে ফর্মাল কথা বলা যাবে না। আর দ্বিতীয়ত, আপনি চা, কফি, কোল্ড ড্রিঙ্ক যেটাই ভালোবেসে দেবেন আমি খাবো। ঠিক আছে, বসুন, আসছি। বসো। আসা যাওয়া বাড়তেই থাকে, আর তার সাথে সাথেই বাড়তে থাকে পূজার আকাশ কুসুম কল্পনা। কে? সবসময় বাড়িতে দেখা করতে ভালো লাগে না, বাইরে কোথাও মিট করি। এটা এখনই পসিবল নয় পূজা। তুমি এখনো এই কলেজে পড়ো আর আমি পড়াই। দুম করে কোনো ছাত্রীর সাথে বাইরে কোথাও দেখা যাবে এটা ঠিক নয়। ইনফ্যাক্ট তোমার মা এতটা যদি সাপোর্টিভ না হতেন তাহলে কিন্তু আমরা এত ঘন ঘন দেখা করতে পারতাম না। একবার ভেবে দেখো পূজা, সেদিক থেকে তুমি খুব লাকি যে তোমার মা তোমায় এত ভালোবাসেন, এবং আমাদের সম্পর্কের জন্য তোমার ওনার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। বোঝাতে পারলাম তো? চলো যাই। মা, শাড়িটা একটু পরিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, বিশু বল। হ্যাঁ মধু, বলছি আজকে বিকেলে ফ্রি আছিস? আজকে পারবো না রে, আজকে পূজাকে নিয়ে একটু বেরোচ্ছি। মা, এক মিনিট, হ্যাঁ রাখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, বাই। হলো না কি রে? এখানে বেশিরভাগ বই বিশ্ব আঙ্কেলের কালেকশন। ওকে। এই যে এসে গেছে। উফ, কিছু চা খেতে পারিস তুই? এই যে দে। নাও, থ্যাংক ইউ। চিপসটা এখানে রইলো কিন্তু। বিশ্ববাবু, আপনার লেখার বিষয় নিয়ে বিশদে জানা হয়নি কখনো? বিশদে কেউ কোনোদিন জানার আগ্রহ প্রকাশ করেনি, তাই জানানো হয়ে ওঠেনি। চুপ কর তো, যত সব কথার প্যাঁচ। না গো সিদ্ধার্থ, ওর লেখার হাত খুব ভালো, বিশেষ করে কবিতা। ওর কবিতা আমার ভীষণ প্রিয়। ও, কবিতা লেখেন? আচ্ছা আচ্ছা। আমায় অবশ্য গদ্যই বেশি টানে, তবু আপনি যখন ভালো বলছেন তখন নিশ্চয়ই একাত্তে শুনতে হচ্ছে। না না, শুধু কবিতা নয়, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সব লেখাতেই ও ভীষণ সাবলীল। মধুর সব কথাতেই কিন্তু বিধিবদ্ধ সতর্কীকরণ রয়েছে, কারণ সবটাই ওর ব্যক্তিগত মতামত। তা না হলে বিশদে জানার জন্য এই গৌরচন্দ্রিকার কোনো প্রয়োজন হতো না, এমনি বাজারে খবর হয়ে যেত, তাই না? ও, আপনি মানুষ জানার কথা, মানে ওই বাজারের কথা বলছেন। তার জন্য তো নানান রকম স্ট্র্যাটেজি আছে। একটা কোনো রগরগে কন্ট্রোভার্সি নিয়ে লিখে ফেলুন। আসলে মনোরঞ্জন আর সংস্কৃতি, এই দুটোর বিভেদ আমার কাছে খুব পরিষ্কার। আর আমার সৃষ্টিগুলো আড়ম্বরপূর্ণ না হলেও যথেষ্ট যত্নের, তাই সেগুলোকে নিছক মনোরঞ্জনের উৎস করতে একটু বাঁধে। কিন্তু মনোরঞ্জন না হলে যে বাজারে বিক্রিও হবে না, তাই না? হবে, আজ হয়নি, দুদিন পরে হবে, সময় লাগবে, কিন্তু হবে। ড্র্যাকুলা খ্যাত ব্র্যাম স্টকারের নাম নিশ্চয়ই শুনেছেন। হুম হুম। 50 বছর বয়সে তার প্রথম বই প্রকাশিত হয়, রিচার্ড অ্যাডামস, বেস্টসেলার। ওয়াটারশিপ ডাউন 54 বছর বয়সে পাবলিশড। কেন, আমাদের নীরজ সি চৌধুরী, আরো কত উদাহরণ আছে। রেমন্ড শ্যান্ডলার, দ্য বিগ স্লিপ। পূজা, তোকে দিয়েছিলাম না বইটা, পড়েছিস? কেন, চার্লস বুকোস্কি বা অ্যানা সিভেল, এরা প্রত্যেকেই 50 বয়সেই পরিচিতি পায়। এক্স্যাক্টলি। আর উনি ওই যে মিলেট কফম্যান, 90 বছর বয়সে তার প্রথম লেখা প্রকাশিত হয়, ভাবা যায়? তাই আমার নিরাশ হওয়ার খুব একটা কারণ দেখছি না। আমার মতে, মানে ব্যতিক্রম দিয়ে বিচার করতে বলছেন তো, তাহলে তো সমস্ত তর্কের অবসান ঘটে যায়। আমিও চাই এ দীর্ঘ তর্কের অবসান ঘটুক। আর প্লিজ ডিনারটা সার্ভ। না, তেমন কিছু করি না। মানে ভাবছিলাম যে এই পড়ানো ছাড়াও যদি আর কিছু করা যায় সেই চেষ্টাই করছি আর কি। কি শুনি?
মানে এখনো পর্যন্ত এক মিনিট হ্যাঁ হ্যাঁ বলুন। হঠাৎ এই সময় ফোন, পূজার ফোনে পাচ্ছেন না? না না না, তা না, তোমার সাথেই দরকার। কোনো সমস্যা? না কোনো সমস্যা আরে হলে না না, কোনো সমস্যা নেই, আগে শোনো তো। আচ্ছা 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 বলুন। বলছি সামনের শুক্রবার বিকেলের দিকে তুমি ফ্রি আছো? আসলে বিশ্ব ওর এক বন্ধু স্থানীয় দাদাকে নিয়ে আসছে, ভীষণ ইন্টারেস্টিং মানুষ, তোমার খুব ভালো লাগবে। আর একটা ভালো জমায়েত হবে আর কি, তুমি আসলে পূজার একটু ভালো লাগবে। আর আপনার? কিন্তু ওনার কিন্তু একটা শখ আছে, উনি ভীষণ ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ওনার কালেকশনে যে ফটোগ্রাফস আছে মানে দেখলে মুগ্ধ হয়ে যাবে। আরে বাস, মানে আমার তো চূড়ান্ত ইন্টারেস্ট আছে ওয়াইল্ড লাইফে। ভারতবর্ষের সমস্ত জঙ্গলে আমি ঘুরে ফেলেছি। বাহ, তাই নাকি? তাহলে তো একদিন বসতে হয়। হ্যাঁ নিশ্চিতভাবে। মানে আমি তো ভাবছিলাম তোর মনে পড়ে মধু, আমাদের সেই কলেজ ট্রিপ ঝাড়গ্রাম গিয়েছিলাম, পূর্ণিমার রাত, ঝিঝি পোকার ডাক, শালবনির জঙ্গল, তার সাথে তোর এই গানটা, কি অসাধারণ গিয়েছিলি মধু। একবার শোনা না সবাইকে। এই না না, এ কি বেশ সুন্দর কথা বলছি, কেমন গল্প করছি। আর ওনার কবিতার পরে একদম আমাকে রিকোয়েস্ট করবে না গানের কথা, না। আরে আমাদের জঙ্গলে কবে যাওয়া হবে তার তো কোনো ঠিক নেই, এখন বরং একটু গানই শুনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, দুকলি অন্তত গান না, ভালোই তো। হ্যাঁ মা প্লিজ, সবাই বলছে দেখো। একটু বৃষ্টি হলো কি হলো না, কারেন্ট চলে যাবে। দেশলাইটা কোথায় রাখলাম? সবই চলছিল রূপকথার মতো, কিন্তু রূপকথার গল্পের ঝলমলে আকাশটাকে হঠাৎ এক রাশ কালো মেঘ গ্রাস করলো। বাবা বিশ্ব, পারিসও তুই? সে কবেকার পুরনো একটা ক্যারাম তুই বের করেছিস, দেখ গুটিগুলো পর্যন্ত বোধহয় হারিয়ে গেছে। এই যে গুটি। পূজা এক্ষুনি নাকে চাপা দাও, নাকে চাপা দাও, ভীষণ ধুলো, যে এক্ষুনি হাসতে বিশ্বজননী, শুরু করবে। বলছি বেশি লেকচার না ঝেড়ে একটা কাপড় আনো, এটাকে ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে, যাও। দাঁড়া আসছে। হেল্প করবো? হ্যাঁ একটু ধরুন তো। দেখেছিস পূজা, একটাও ঘুটি কিন্তু হারাইনি। হ্যাঁ আচ্ছা, তাহলে একটা ম্যাচ হয়ে যাক নাকি মধু? একটা ম্যাচ হয়ে যাক। আরে সব গুটি পেয়ে গেছিস? হ্যাঁ, আমি ভাই এরকম ক্যারাম ট্যারাম খেলতে পারি না, তোরা খেল, আমি শুধু দেখি। আমাকে উঠতে হবে, আসলে এখন খেলা শুরু হলে না আমার দেরি হয়ে যাবে। তোমার সে কি কথা, এত তরিজুত করে ব্যবস্থা করলাম, আপনি না খেললে তো খেলাটা জমবে না। কিরে মধু, আরে তোদের মাস্টার মশাই তো উঠে যাবে বলছে, সবটা তোর জন্য হলো জানিস তো। তুই বললি খেলবো না, ব্যাস উনি উৎসাহ হারালেন। আচ্ছা বাবা ঠিক আছে, আমি খেলছি, ওকে খেলছি। বস বস বস, খেলতে হবে কিন্তু। হ্যাঁ বুঝি মাস্টার মশাই, আমি সবাই বসে যাই। আশা করি প্রতিপক্ষকে দেখে আপনি ঘাবড়ে যাননি। দেখা যাক কারণটা ঘাবড়ে দেওয়ার না ঘাবড়ে যাওয়ার। কনফিডেন্সটা কিন্তু ঘাবড়ে দেওয়ার মধ্যে। আমি দলে। তুই এ দলে? চলো তাহলে শুরু করা যাক। করো, চলুন মাস্টার মশাই। আমার হিট। বাহ, নে পূজা নে। ঠিক আছে, পরের বার হবে, পরের বার। মধু দেখিয়ে দে, দেখিয়ে দে কি করতে পারিস তুই। ইস কি করছিস, নিন স্যার। বাহ, বাবা আপনি তো সাংঘাতিক খেলেন মশাই, কি মারাত্মক টিপ আপনার। হ্যাঁ ওই আর কি। কিরে মধু, তুই কি করছিস বলতো? তখন থেকে স্ট্রাইকার মেরে মেরে তো গোটা বোর্ডটাকে ছত্রভঙ্গ বসুন্ধরা বানালি। এনে নে আমার চালটা তুই খেল, নে ভালো করে
খেল দেখি, দেখিয়ে দে মাস্টার মশাইকে আমরা জিততে পারি। চল। ওকে। ভগবান, তোকে তো এই টিপের জন্য অর্জুন পুরস্কার দেওয়া উচিত। দূর আমাদের হবে না। দে আমায় দে, দেখ এভাবে আচ্ছা, তুই খেলতে খেলে দেখা তো এই দেখ, দেখি। এই নীলি। অসাধারণ। অর্জুন পুরস্কারটা কিন্তু আমরা দুজনে ভাগ করে নেবো, হ্যাঁ? তোমাকে হাসতে হবে না, তুমি খেলো। এটা মারো। ব্যাস ব্যাস ব্যাস, ম্যাচের হাফ টাইম ঘোষণা করে দিলাম। ব্যাস, আমি এবার স্ন্যাক্সের ব্যবস্থা করে নিয়ে আসি, কেমন? তারপরে খেলা আবার হবে। আরে क्या बात, क्या बात। কি হলো? বাবা, কি বৃষ্টি! কি আবার এলো? এ কি তুমি এখন? আর বলবেন না, এদিকে এসেছিলাম একটু কাজে, বৃষ্টিতে পুরো ভিজে গেছি। তো আপনাদের সঙ্গে তো সৌজন্যতার সম্পর্ক নয়, তাই চলে এলাম আর সে কি। তো ঠিকই। পূজা পড়তে গেছে? হ্যাঁ, পূজা পড়তে গেছে, কিন্তু এখনই চলে আসবে। তুমি ভেতরে এসো, এসো এসো। ইস, এ বাবা, তুমি তো একদম ভিজে গেছো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি একটা কিছু ব্যবস্থা করছি। দাঁড়াও এক সেকেন্ড, তুমি এসো এসো। এই জামাটা কার? পূজার বাবার। পূজার বাবার এই একমাত্র স্মৃতি। বাহ, বেশ মানিয়েছে তো, ভালো ফিট করে গেছে পাঞ্জাবিটা। খাও, কফিটা নাও, ঠান্ডা হয়ে যাবে। আসলে আমি তোমাকে ভালোবাসি। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আর আজ থেকে না, অনেক বছর ধরে। কি বলছো সিদ্ধার্থ? আমার তো মাথায় কিছু ঢুকছে না। কিন্তু তুমি যে আমার মাথার মধ্যে ঢুকে আছো অনেক দিন ধরে। সেই সানশাইন অনাথ আশ্রমের ছোট্ট বাচ্চাটা আজও তার মধুমন্তী মিসকে খোঁজে। সানশাইন, সানশাইন অনাথ আশ্রম, সে তো অনেক বছর আগেকার কথা। তা তো দু বছর কাজ করেছিলাম। হ্যাঁ, কিন্তু তুমি তোমাকে তো আমি... তুমি 2 বছর ছিলে, তারপর থেকে আমার মাথার মধ্যে আছো। হ্যাঁ, এটা ঠিক যে ওই অনাথ আশ্রমে অনেক অনেক ছোট ছোট বাচ্চা আছে, তাদের মধ্যে আমার মুখটা না মনে থাকাই স্বাভাবিক। কিন্তু আমার জীবনে না এরকম স্বাভাবিক ঘটনা ঘটলো না, জানো। মানে সারা জীবনে দেখা এত মুখের মিছিলের মধ্যেও আমি তোমাকে ভুলে যাওয়ার বিলাসিতাটা দেখাতে পারলাম না। সত্যি বলছি। তুমি কি জানো পূজা তোমাকে কতটা ভালোবাসে? তুমি বুঝতে পারো না পূজা ভালোবাসাটা? সিদ্ধার্থ, আমার কথাটা শোনো। আমার প্রতি তোমার যে ফিলিংটা, সেটা সম্পূর্ণ একটা মোহ, বেশি আর কিচ্ছু না, কিচ্ছু না। আর এই সর্বনাশা মোহটাকে প্রশ্রয় দিয়ে
তুমি পূজার নিখাত ভালোবাসাটাকে তুমি তাচ্ছিল্য করো না সিদ্ধার্থ, প্লিজ। তুমি জানো পূজার জীবনে ভালোবাসা, ভালো থাকা, ভালো লাগা সবকিছু তোমার অবস্থানকে ঘিরে গড়ে উঠেছে। তুমি জানো, তুমি বুঝতে পারো। শোনো, তুমি যেটাকে মোহ বলছো না, সেটা আমার জীবনের অবলম্বন। একটা অনাথ আশ্রমের বাচ্চা তোমাকে অবলম্বন করে বড় হয়েছে, শুধু এই অবলম্বনকে কেন্দ্র করে বড় হয়েছে, আজ একজন প্রফেসর হয়েছে। তুমি এটাকে মোহ বলছো? আমি এত সব বিচারে যেতে চাই না সিদ্ধার্থ। এই শোনো, কেউ ভালোবেসেছে তোমায় কখনো এতটা? কেউ কোনোদিন এতটা ভালোবেসেছে তোমায়? এতদিন চোখের আড়ালে ছিলে, জানি না মানুষটার সাথে কোনোদিন দেখা হবে কিনা, তাকে আমি ভালোবেসে গেছি। কেউ ভালোবেসেছে তোমায়? ভালোবাসা নিয়ে কথা বলছে তুমি, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? সিদ্ধার্থ, পূজা তোমাকে ভীষণ ভালোবাসে সিদ্ধার্থ। আচ্ছা, আর এতগুলো বছর পর আমি যে তোমায় পেয়ে ভালো আছি তার কোনো দাম নেই তোমার কাছে? আমি হাত জোর করছি সিদ্ধার্থ। না প্লিজ, এটা করো না। তুমি আমার জীবন থেকে মা ডাকটা ছিনিয়ে নিও না। কত এক যুগ ধরে এই মা ডাকটা শোনার জন্য আমি ছটফট করেছি সিদ্ধার্থ। আজ আমার কারণে তুমি পূজার ভালোবাসাটাকে প্রত্যাখ্যান করলে। আমার জীবন থেকে শেষবারের মতন মা ডাকটা মুছে যাবে সিদ্ধার্থ। তুমি আমার এই সর্বনাশটা করো না। তোমার দুটো পায়ে পড়ে না 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 না, প্লিজ এটা করো না। তুমি আমার পরিস্থিতিটাই বুঝতে পারছো না, আমি কি পরিস্থিতির মধ্যে আছি। পূজা কাগিন করছে না। পূজা পূজা আমাকে ভুল বুঝিস না মা, একদম সম্পূর্ণ ভুল বুঝছিস আমাকে তুই। আমি তো ভুলই বুঝছিলাম। পূজা বুঝছিলাম, আমি তো মা বলে ডাকছিলাম তো মা। আমাকে কিছু একটা বলার সুযোগ দে। আমি তোকে সব বুঝিয়ে বলে দিয়েছিলাম। আমি তোমায় সুযোগ তো দিয়েছিলাম, তাই তো মা বলে ডাকছিলাম আমি। তুমি যাকে মেয়ে বলে ডাকো তার একমাত্র ভালোবাসার জায়গাটা তুমি এভাবে কেড়ে নিলে। এতটা সুযোগ নেই তুমি। এক মিনিট আমি কথা বলি। পূজা, ঠান্ডা মাথায় শোনো, কি ভালোবাসার কথা বলছো তুমি? তাকাও আমার দিকে। কি ভালোবাসার কথা বলছো? আমি তোমায় কখনো ভালোবাসিনি পূজা, একদিনের জন্যও ভালোবাসিনি। মানে? হ্যাঁ, সিদ্ধার্থ যদি কাউকে কখনো ভালোবেসে থাকে সেটা হচ্ছে মধুমন্তী রায়, এবং আমার ভালোবাসার কাছে পৌঁছানোর একটা মাধ্যম ছিলে তুমি। এসব কি বলছো তুমি? ঠিক বলছি, কি বলছো? ঠিক বলছি পূজা। যেটা সত্যি সেটা বলছি। আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আর আমি তোমাকে এখনো ভালোবাসি না পূজা। পূজা পূজা এই শোনো, আমি না, আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি। তুমি বুঝতে পারছো? এতগুলো বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি। হ্যাঁ, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, সত্যি। এত সকাল, এত সাথী
তোমার পরশ সেই সাধনায় গলছে লগন খেয়ালি মন বেহাল খেয়া ভিড়তে যে চায় তোমার পারে আমার হতে বলছি তোমায় শুধু আমার চিরতরে। মধু, মধু কথা বল। দেখ, তুই কথা না বললে আমি তো তোকে বাঁচাতে পারবো না। মধু এভাবে চুপ করে থাকলে, মধু প্লিজ বল, সেদিন কি ঘটেছিল বল মধু। দেখ, তুই যদি কিছু না বলিস আমি কিন্তু কিছু করতে পারবো না। মধু বল, পূজার সঙ্গে যোগাযোগ করতে পারছি না, একমাত্র তুই বলতে পারিস কি হয়েছিল সেদিন। মধু চুপ করে থাকিস না, কথা বল মধু। মধু, অর্ডার অর্ডার। সমগ্র ঘটনাটি বিচার করে যে উপসংহারে আসা গেল, আমি 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 তোমাকে প্রচন্ড ভালোবাসি, সত্যি। মধুর উপরে অসৎ উদ্দেশ্যে নজরদারি করার আয়োজনটাই আজ মধুকে বাঁচিয়ে দিল। তুই বড় ঠিক সময় এসেছিস পূজা। তুই আজকে ঠিক সময় না এলে মধুকে বাঁচানো যেত না। ছোটবেলা থেকে যাদেরই ভালোবেসেছি সেই সবকটা সম্পর্ক আমাকে ছেড়ে চলে গেছে। যে ভাগাভাগি গল্পের শেষ ভাগে এসে আমি তোমাকে খুঁজে পেয়েছি মা, আর হারিয়ে যেতে দেবো না। আমার বেস্ট সেলারের গল্পটা এখানেই শেষ হলেও আমার জীবনের গল্পটা কিন্তু এখানেই শেষ হয় না। কি ব্যাপার অমিত, সন্ধ্যা থেকে কাপ চা হলো খেয়াল আছে? এটাই কিন্তু শেষ কাপ। অনেক রাত হলো অমিত, প্লিজ এবার খেতে আয়। পূজাও কখন থেকে বসে আছে। আসছি, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি কিন্তু। ঠিকই শুনেছেন, আমি এখন অমিত। সেদিনে সেই অঘটনের পর থেকে মধু বেশ কয়েকদিন স্থবির ছিল। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ডাক্তার বলে। স্থবিরতা কাটলেও মধু এখন একটা অদ্ভুত মানসিক স্থিতির মধ্যে রয়েছে। জানেন, ওর গত বেশ কয়েক বছরের তিক্ত স্মৃতি সব মন থেকে মুছে গেছে। ও ভাবে ওর একটা সুন্দর সংসার আছে, যেটা অমিত আর পূজাকে নিয়ে গড়ে উঠেছে। আমাকেও অমিত ভাবে, আর আমি মধুর প্রতি আমার ভালোবাসা আর বন্ধুত্ব আমায় বাধ্য করেছে ওর পাশে দাঁড়াতে। বিশ্বজিৎ হয়ে নয়, অমিত হয়ে। মধু এখনো চিকিৎসাধীন। যতদিন না ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে আমি ওর এই সুখের সংসারে এইভাবেই থাকবো, অমিত হয়ে, হাসি মুখে। জীবনের শেষ ভাগে কি হবে আমরা জানি না, তবে গল্পের ভাগ শেষে
আমরা বেশ ভালো আছি। অমিত কি হলো? এই তো যাই।